তাপপ্রবাহের পর কাল থেকে টানা বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। ব্যাপক বজ্রপাতের আশঙ্কায় কৃষকদের বাড়তি সতর্কতা পরামর্শ। কয়েক সংস্থার 28 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন। কারণ অনুসন্ধানে বন বিভাগের 3 সদস্যের কমিটি। জয়দেবপুরে রেল দুর্ঘটনার পর থেকে ট্রেনের শিডিউল বিপর্যয়। সময় মতো ছাড়েনি উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা। এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ অসম্ভব, মত বিশ্লেষকের। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির জন্য এ নতুন ভবনের নির্মাণ করা হয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ঝড় বৃষ্টির কারণে সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে টানা তাপপ্রবাহের ধকল থেকে স্বস্তি ফিরেছে জনজীবনে। কাল থেকে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে শনিবার দেশের বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এবার ব্যাপক বজ্রপাত হতে পারে জানিয়ে কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। আগামী কাল থেকে শুরু করে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে বজ্রপাতে প্রাণহানি ঘটছে সে ব্যাপারে জনগণের অনেকটা সচেতন থাকা দরকার। বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ড যদি আমরা একটু দেখি যে 30 সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা। যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা আমার দিকেই আসবে। এদিকে তাপপ্রবাহের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলেছে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা। এতে যেন প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন। প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সান্নিধ্যে আসতে পারায় উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থীরা। আর শিক্ষকরা জানান, শিক্ষণ ঘাটতি কমাতে সরকারি নির্দেশনা মেনেই পাঠদান চলবে। ওশাফেরদোসের রিপোর্ট। ঈদের ছুটি শেষ হতে না হতেই তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকদিন বন্ধ থাকে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা। 2-3 দিন ধরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এতেই যেন প্রাণ ফিরে আসে শিক্ষাঙ্গনে। ওয়েদারটা খুবই ঠান্ডা, তাই আজকে ভালো লাগতেছে। আমার আরো বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। অনেক দিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে নিজেদের উচ্ছ্বাস তুলে ধরে
ক্ষুদে শিক্ষার্থীরা। অনেকদিন পর ক্লাসে আসি, গরম লাগতেছে না, ভালো লাগছে। অনেকদিন পর স্কুলে আসতেছে, ভালো লাগতেছে। স্কুলে এসে পড়ালেখা করতে পারবো, ভালো লাগছে। স্কুলে আসছি, সব বন্ধুদের সাথে দেখা করেছি, ভালো লাগছে। শ্রেণী কার্যক্রমের বাইরে সূর্যালোকের সংস্পর্শে আসতে হয়, এমন কার্যক্রম সীমিত রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ 2 সপ্তাহ দিন পর আমাদের স্কুল আবার খুলেছে। বাসায় তো কিছুই পড়াশোনা করি না, এখন স্কুলে এসে হয়তো পড়াশোনা একটু উন্নতি হতে পারে। আমাদের টিচাররাও চেষ্টা করছে সবকিছু কভার করার। বাসায় ওইভাবে কখনোই পড়াশোনা হয় না, নিজে একা একা লাগে। পড়াশোনার দিকে একটু মনোযোগ দেই, তাহলে আমরা এটা কভার করতে পারবো। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন অভিভাবকরাও। স্কুল খোলা রাখাটাই ভালো হবে। খোলাটা দরকারও আসলে। স্কুল বন্ধ খোলা নির্ভর যদি শুধু ওয়েদারের উপরেই করা হয় তাহলে সেটাও সঠিক হবে না। এরকম ওয়েদার থাকবে এবং আমাদের বাচ্চারা সঠিকভাবে সুন্দরভাবে আসতে পারবে। ঘাটতি পূরণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। ঘাটতিটুকু এটা আমাদের শ্রেণীতে আসার পরে আমাদের শিক্ষকরা যে বিষয়গুলি বাদ পড়েছে সেগুলি যতটা সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাপমাত্রা পুরোপুরি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগুন গাছের উপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধুমাত্র মাটির উপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। তবে সরজমিনে গিয়ে দেখা যায় বনের মধ্যে অর্ধশতাধিক স্থানে বিক্ষিপ্তভাবে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আলো না থাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে 7 দিন। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি খাতে আরও বেশি উদ্ভাবনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর আইসিটি সেক্টরে কর্পোরেট ট্যাক্স তুলে নেয়ার তাগিদ দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্মার্ট বাংলাদেশ গড়তে জলবায়ু অর্থায়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত স্মার্ট। সেক্ষেত্রে স্মার্ট নাগরিক ও স্মার্ট ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইকোসিস্টেম পুনরুদ্ধার, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদনে প্রযুক্তিগত সেবা প্রদান নিশ্চিতকরণের মতো বিষয়গুলো বেশি জরুরি। স্টার্টআপগুলোকে এই কাজে নিয়োজিত করতে। এ নিয়ে রোববার এক সেমিনারের আয়োজন করে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ VCPEAB। এতে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের আরও ডিজিটালাইজেশনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। আর স্মার্ট গভর্নমেন্টের মধ্যে স্মার্ট হেলথ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। এত বড় অর্থনীতি হয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদের কিন্তু এই জায়গাগুলোর কাঠামোগত পরিবর্তন এবং গুণগত পরিবর্তনগুলো আসেনি। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। নানা সীমাবদ্ধতায় বিশ্ববিদ্যালয়ে এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সাবজেক্ট চালু হয়নি। এছাড়া আইসিটি খাতে কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়ার কথাও বলেন তিনি। নির্দিষ্টভাবে পলিসি ইনসেনটিভস, ভ্যাট ট্যাক্স এক্সাম্পশনস এবং এক্সপোর্ট ইনসেনটিভ যেটা চলমান আছে, আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই যৌক্তিক দাবিটা আমাদের নেতা অভিভাবক হিসেবে আপনি তুলে ধরবেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনি নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করের আওতা বাড়াতে এনবিআরকে আরও সক্রিয় হতে হবে। আমি এগ্রি করি যে এক্সামশনসটা তুলে নেওয়া উচিত, কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে লেভেলে এখন এসছি, এখনো আমরা সে লেভেলের ম্যাচিউরিটিটা পাই নাই যে এই যে বেনিফিটসগুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। এ সময় তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। As AI develops, as robotics develops, as all of this develops, there will be a huge demand. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। যে আমাদের আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়নি। দেশটির মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তারা শুধু সত্য তুলে ধরছে বলে দাবি করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় বৈশ্বিক রাজনীতি নয়, বাংলাদেশ অর্থনীতি চাপে আছে বলে স্বীকারও করেন তিনি। প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে
গান ভায়োলেন্স হচ্ছে, ম্যাস শুটিং হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে। যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? মানব পাচার আইনের মামলায় মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে থাকা ব্যক্তিদের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন। আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা। মিল্টন সমাদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না। তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার পর থেকে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। আজও সময় মতো ছেড়ে যায়নি উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। জাহিদ সবুজের রিপোর্ট। গত শুক্রবার বেলা প্রায় 11টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি এলাকায় একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনে 9টি বগি লাইনচ্যুত হয় এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় ট্রেনের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে করে ভোগান্তিতে পড়েন কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা। আমাদের ট্রেন ছিল 3:10-এ, সেই ট্রেন এই 4:20 কথা বলছে, এখনো লাইনে নাই ট্রেন। আসবে এখনো বলে 4:30 দিকে, তাহলে আমরা বাসায় যাব কিভাবে আর জমবো কিভাবে? আমাদের ট্রেন ছিল হচ্ছে 3:20-এ, তো এখন পর্যন্ত সম্ভাব্য টাইম দেওয়া হয়েছে 4:20-এ। আদৌ আসবে কিনা সেটা এখনো শিওর না। উপকূল এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস সহ অধিকাংশ ট্রেনের যাত্রী অপেক্ষায় থাকেন। এদিকে ট্রেনের শিডিউল চার্টেও মেলেনি ট্রেন ছাড়ার সম্ভাব্য সময়। দেয়া লাগছে 4:20-এ, তা 4:20 বাজে এখনো লাইনে আসেনি। 3:10-এ যাওয়ার কথা ছিল, এখন 4:20 বাজে, এখনো ট্রেন দেয়নি। 3:20-এ আসার কথা ছিল, এখনো আইছে না। আমরা তো অপেক্ষা করতেছি গাড়ির জন্য। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার যোগাযোগ করেও কমলাপুরের স্টেশন মাস্টার ও ম্যানেজারের দেখা পাওয়া যায়নি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, চুনোপুটিরা ধরা পড়লেও গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালেই। আর র্যাব বলছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবহনের চাঁদাবাজির ঘটনা ঘটছে, ফলে পুরোপুরি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাঁদাবাজি নিয়ে এমদাদুল হক খানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এভাবেই পরিবহনে চাঁদাবাজি করছে স্থানীয় মাস্তানরা। চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয় বেশ কিছু সন্ত্রাসী, তবে আড়ালে থেকে যায় তাদের গডফাদাররা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায় চাঁদাবাজির মতো অপরাধের ঘটনা ঘটছে, ফলে মাঠ পর্যায়ে চাঁদাবাজরা গ্রেপ্তার হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজি। পরিবহনে চাঁদাবাজি ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে যারা ইতিপূর্বেও চাঁদাবাজি করেছে এবং আইন আওতায় এসেছে এবং কারাভোগ করে জামিনে বের হয়ে এসেছে, এরকম অনেককে আমরা পেয়েছি যে তারা পুনরায় এসে এই ধরনের পরিবহনে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা এলাকায় যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে, তাদের সহকর্মী হিসেবে তারা বিভিন্ন সময় এলাকায় অবস্থান করে এবং যারা এই ধরনের আধিপত্য বিস্তার করে এবং বৃহৎ আকারে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট, তাদের কর্মী হিসেবেও তারা অনেক ক্ষেত্রে এই পরিবহন সেক্টরে তারা চাঁদাবাজি করছে। অভিযোগ পেলে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় র্যাব। এটা বন্ধ করতে হলে আমরা মনে করি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে কঠোর হতে হবে, প্রতিবাদী হতে হবে। আপনার কাছে চাঁদা চাইলে আপনাকে চাঁদা দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার কাছে চাঁদা চায়, আপনি তার পরিচয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চুনোপুটিরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তাদের হাত এত লম্বা কিংবা তাদের যে শক্তি এত বেশি,
যে আসলে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের বা খুচরা চাঁদাবাজি যারা, এদের যে বস যারা রয়েছে, এদের যারা মেন্টর বা পৃষ্ঠপোষক যারা রয়েছে বা পিছনের শক্তি, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। সুতরাং যারা মূল শক্তিকে ধরাছোঁয়ার বাইরে রেখে খুচরা অথবা দুর্বল শক্তিকে আইনের আওতায় নিয়ে এসে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে না। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা বলছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে এই চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই, সেটি বন্ধ করা কোনো কঠিন কাজ না বা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেটি সত্যিকার অর্থে চাই কিনা। সেটি আপনি পরিবহন নেতাদের ক্ষেত্রেই বলুন, সেটি পুলিশের ক্ষেত্রেই বলুন, সেটি প্রশাসনের ক্ষেত্রেই বলুন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও বলুন। চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে শিশু ও গর্ভবতী নারীদের উচ্চ তাপপ্রবাহের প্রভাব থেকে রক্ষা করতে নতুন নির্দেশনা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর গরমজনিত জাতীয় নীতিমালা চালু করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এ সময় তিনি বলেন, গরমের মধ্যে সাধারণ মানুষের অসুস্থতা মোকাবেলায় নতুন এই নীতিমালা চালু করা হয়েছে। তাপপ্রবাহ সংক্রান্ত চিকিৎসার জাতীয় নীতিমালা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যে বাচ্চারা এবং বয়স্করা, যাদের কমরবিডিটি, যাদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বিভিন্ন অসুখ আছে, তাদেরই সবচেয়ে বেশি রিস্কের মধ্যে পড়তে হয়। গরম হয়তো আগামী বছরও আসবে, কিংবা এটা চলতেই থাকবে, বাড়তেও পারে, আমি জানি না। তবে এই নির্দেশিকাটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি, এবং অলরেডি আমাদের চিকিৎসকদেরকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায়, কি না যায়। 2024 নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ সূচি প্রকাশ করা হয়। 2014 সালের পর এবার বাংলাদেশের মাটিতে গড়াবে আসরের সব খেলা। 3রা অক্টোবর থেকে শুরু হয়ে আসরের পর্দা নামবে 20 অক্টোবরে। আরও থাকছে মুদাসির আলীর রিপোর্টে। 2024 সালের জুনে পুরুষদের পর অক্টোবরে বাংলাদেশের মাটিতে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট। রোববার এক ব্রিফিংয়ে প্রকাশ করা হয় সূচি। এছাড়া উন্মোচিত হয় ট্রফি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভারত নারী দলের অধিনায়ক। এবারের প্রাইজ মানি সম্পর্কে আইসিসির নির্বাহী জানান, পুরুষদের পাশাপাশি বিজয়ী নারীদেরও একই পরিমাণ অর্থ দেয়া হবে। In terms of ICC prize money, the team that wins, or the amount of prize money allocated to the team that wins the Women's T20 World Cup will be the same as the amount of prize money that's allocated to the team that wins the Men's T20 World Cup. ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয় ভেন্যুর মান উন্নয়নের বিষয় সম্পর্কে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য টিকিট ফ্রি হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকে তার কাছে। আমরা চাই এই দুটাকেই যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় এরপরে আরো অনেক জায়গায় যাবে। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। 10 দল নিয়ে নবম আসরের সব ম্যাচ হবে ঢাকা ও সিলেটের মাঠে। 2 ভাগে বিভক্ত করা হয়েছে 10 দলকে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দীর্ঘ তাপপ্রবাহের পর কাল থেকে টানা বৃষ্টির আভাস। আবহাওয়া অধিদপ্তরের ব্যাপক বজ্রপাতের আশঙ্কায় কৃষকদের বাড়তি সতর্কতার পরামর্শ। কয়েক সংস্থার 28 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন। কারণ অনুসন্ধানে বন বিভাগের 3 সদস্যের কমিটি। জয়দেবপুরে রেল দুর্ঘটনার পর থেকে ট্রেনের শিডিউল বিপর্যয়। সময় মতো ছাড়েনি উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা। এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ অসম্ভব, মত বিশ্লেষকের। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।